কত টাকা নিয়েছেন ওই ভরত দলভির কাছ থেকে সাধনা দলভির মিসিং কেসটাকে ফোকাস করার জন্য? জয়ন্তবাবু, আপনি এরকম করবেন না। আরে আপনারা কি করছেন স্যার? শুধুমাত্র ভরতের মেয়ে নিখোঁজ হয়নি, আমার ছেলেও নিখোঁজ হয়েছে, কিন্তু আপনারা শুধু সাধনাকেই খুঁজে বেড়াচ্ছেন। জয়ন্তবাবু, মেয়েটাকে পুরন্দরপুরে দেখা গেছে। আরে কেন আপনারা আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমার ছেলে ওই সাধনার সাথেই পালিয়ে গেছে? দেখুন, দুটো কেসে আমরা প্রথম সূত্র পেলাম। আমাদের টিম পুরন্দরপুরে সাধনাকে খুঁজছে। আমরা আশা রাখছি সাধনাকে খুঁজে পাবো। কিন্তু আপনারা তো রবিকে খোঁজার চেষ্টাই করছেন না স্যার। ব্যাস শুধুমাত্র সাধনাকেই খুঁজে বেড়াচ্ছেন, রবিকে আলাদা করে খোঁজার চেষ্টা করছেন না কেন? আপনার কোনো ধারণাই নেই, আমার স্ত্রী তো পাগলের মতন হয়ে গেছে রবির চিন্তায়। কিন্তু আমি বলতে চাইছিলাম যে রবি ফেসেছে তার নিজের কর্মফলের জন্য। এমন কিছু করছে বা এমন কোথাও যাচ্ছে যেখানে বিপদ আছে। আচ্ছা, আমার রবি ওই সাধনা নামের মেয়েটার সাথে পালিয়ে যায়নি তো? আমার খুব ভয় করছে। আমি আপনাকে বলেছিলাম তো, একজন লোকের নাম উঠে আসছে, বিক্রম বর্তক। কি চান আপনি? কত টাকা চাই আপনার? 50 লাখ, 1 কোটি, যত চান নিয়ে নিন। শুধু আমাদেরকে রবি ফিরিয়ে দিন বিক্রমবাবু। হাত জোর করছি আপনার কাছে। বিষ্ণুবাবু, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আমি একটা ছেলের বাবা, আমার ছেলে পুনেতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। যদি ও এইভাবে উধাও হয়ে যেত তাহলে আমারও প্রাণ বেরিয়ে যেত। তাহলে আমার প্রাণটা আমাকে ফেরত দিন। রবি কি ক্ষতি করেছে আপনার, আর আমরাই বা কি ক্ষতি করেছি? আপনার শত্রু তো ওই ভরত দলভির সাথে, তাই না? তাহলে এসবের সঙ্গে আমাদের রবির কি সম্পর্ক? বিষ্ণুবাবু, আমি রবিকে কিছুই করিনি। পুলিশ আমাকে ফোন করার পর থেকে আমি এটাই মনে করার চেষ্টা করে যাচ্ছি যে আপনার নাতি আমায় ফোন কেন করেছিল। বিশ্বাস করুন, আমার মনেই নেই যে কি কথা হয়েছিল। আমার তো মনে হচ্ছে রবি রং নাম্বার করেছিল। আরে এমনি এমনি কি করে রং নাম্বার লাগতে পারে? অনেক নম্বর আছে। রবির রং নাম্বারটা আপনার কাছেই কেন এলো? বিক্রম বর্তকের কাছে, যার সঙ্গে ভরতবাবুর শত্রুতা আছে। ভরতবাবুর মেয়ে সাধনা আর আমাদের রবি একে অপরের বন্ধু, আর এখন দুজনই নিখোঁজ। দেখুন, আমি অনেকবার বলেছি ভরত দলবির সাথে আমার জমি নিয়ে একটা কোর্টে কেস চলছে। এখন কাউকে অপহরণ করে বা কারোর ব্রেন ওয়াশ করে কোর্টের সিদ্ধান্ত তো বদলাতে পারবো না। আপনি বলুন, এসব করে আমার কি লাভ, কি পাবো আমি? বরং উল্টে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই দেখুন, দেখুন পেপারের হেডলাইনটা দেখুন, যে সাধনা দলবি আর রবি সিন্ডের অপহরণের পেছনে বর্তক কোম্পানির মালিক বিক্রমের হাত আছে। দেখুন, আমাদের আত্মীয় স্বজনরা, বন্ধু বান্ধবরা, আশেপাশের লোকেরা সবাই নানা রকমের প্রশ্ন করছে, আমাদের উপর সন্দেহ করছে। আচ্ছা, সবাইকে এভাবে বোঝানো সম্ভব? দাদু, দাদু, তুমি ঠিক আছো তো দাদু? এখানকার সবকটা লজ আর সমস্ত বাড়িতে জিজ্ঞাসাবাদ করেছি, এমনকি এখানকার ম্যারেজ রেজিস্টার অফিস আর সেশন কোর্টেও খোঁজ নিয়েছি। আসলে ওরা মাইনার হলেও তবুও চেক করে দেখলাম যদি ওখানে গিয়ে থাকে, কিন্তু স্যার ওখানে ওদের কেউ দেখেনি। আর যে মার্কেটে ওকে দেখা গেছে সেই মার্কেটে যে যে দোকানে সিসিটিভি ক্যামেরা আছে গত 2 দিনের ফুটেজ বার করে দেখেছি স্যার, কিন্তু সাধনা আর রবিকে কোথাও দেখা যায়নি। তাহলে কি ওই ফুলেলা বাবন অন্য কাউকে দেখেছিল আর তাকেই সাধনা ভেবেছিল? স্যার, আমি ওকে 3 বার একই প্রশ্ন করেছি, কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলছে মেয়েটা সাধনাই ছিল। সাধনার পিসেমশাই কি বলছে? সাধনাকে কেউ কি করে দেখবে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কিন্তু খুবই সিরিয়াস। এরকম কিছু আছে যেটা আমাদের জানা উচিত, কিন্তু আপনারা এখনো বলেননি আমাদের। আচ্ছা ম্যাডাম, আপনি কি মনে করেন এরকম কি কথা হতে পারে যেটা আপনি জানেন না অথচ আমি জানি? সাধনা একটা বাচ্চা মেয়ে, আর ওর বাবা মা ওর জন্য খুব চিন্তা করছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে ও এখানে পুরন্দরপুরে কি করছিল, আর ও যদি এখানে এসে থাকে তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করলো না কেন? কিচ্ছু বোঝা যাচ্ছে না স্যার। এই 15 বছরের মেয়ে আর 16 বছরের ছেলে এমন কি করতে বেরিয়েছিল? মেয়েটাকে পুরন্দরপুরের একটা ফুলেলা হঠাৎ দেখতে পায়, কিন্তু ছেলেটাকে কেউ দেখেনি। স্যার, আপনিও জানেন যে যারা পালিয়েছে তারা কতদিন লুকিয়ে থাকতে পারে, কেউ না কেউ দেখতে পেয়েই যাবে। কিন্তু এই কেসে ওই ছেলেটাকে কেউ কোথাও দেখতে পায়নি, মানে গন্ডগোল। রবির ফ্যামিলি বলছে যে রবি এই কথা বলে বেরিয়েছিল যে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। সাধনার ফ্যামিলি বলছে যে ওরা বাইরে ছিল যখন লুট হয় আর সাধনা নিখোঁজ হয়। দুটো ফ্যামিলিকে গন্ডগোলের লাগছে। গুরু, দুটো ফ্যামিলিরই ভেতরের খবর বের কর। হয়তো জানা গেল যে দুটো পরিবারের মধ্যে এমন কোনো রহস্য রয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত জানতেই। রবি আপনাদের মিথ্যে বলেছিল যে বন্ধুদের কাছে যাচ্ছে, নাকি আপনারা রবির ব্যাপারে আমাদের মিথ্যে বলছেন? আরে কি হচ্ছে নাকি এসব? আপনি বলতে চাইছেন যে আমার স্ত্রী মিথ্যা কথা বলেছে?
একজন মা তার নিখোঁজ ছেলের জন্য কেন মিথ্যে কথা বলবেন? আপনাদের কি লজ্জা শরম বলে কিছু নেই? আমার নাতির কোনো খবর না এনে উল্টে আমাদের উপরে দোষারোপ করছেন। রবিকে কেউ কোথাও দেখেনি, তাই জন্য সন্দেহ তো হবেই। রবি আদৌ বাড়ির বাইরে বেরিয়েছিল তো? হ্যাঁ, বেরিয়েছিল। 7 তারিখেই বেরিয়েছিল। আর আজ 15 তারিখ হয়ে গেল। আমাদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে, কিন্তু আপনাদের তদন্ত আর এগোচ্ছেই না। এখানে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। একজন মা এতটাই হতাশ হয়ে গেছে যে সে বাড়ির ঠাকুর মশাইয়ের চমৎকারের আশায় বসে আছে। আমরা সবাই সেই দুঃখের কালো ছায়াতে আবদ্ধ হয়ে যাচ্ছি। আর আপনারা আমাদের দুঃখ দূর না করে আরো বাড়িয়ে দিতে এসছেন কেন? এখন আপনারা আমাকে সন্দেহ করছেন? আপনাদের মনে হয় যে আমি কিছু করেছি? বিচ্ছাল বাবু, কেউ নিশ্চয়ই কিছু করেছে, তাই কিছু হয়েছে। সিন্ডে ফ্যামিলির কি রবির সঙ্গে কোনো মনোমালিন্য ছিল, বা রবির সঙ্গে ওর পরিবারের কোনো মতভেদ? হয়তো রাগের বশে বাড়ির ভেতরেই কিছু হয়েছে। হয়তো সিন্ডে ফ্যামিলি নিজেদের ছেলে রবিকেই শিন্ডে পরিবার নিজেরাই এরকম একটা কাজ করলো? না 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 না, একজন ষড়যন্ত্রকারীর চোখে এত কষ্ট কি করে আসতে পারে? যেমনটা আমি রবির মায়ের চোখে দেখেছি যখন সে এসে এখানে আকুতি মিনতি করে। এটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না যে আপনারা উনাদের কি করে সন্দেহ করতে পারেন। সোজাসুজি জিজ্ঞেস করুন না স্যার, যে আমি আমার ছোট ভাই রবিকে মেরে ফেলেছি কিনা। শুধু এটা শুনেই বাকি ছিল, তাই না স্যার? মনীষ, মার্ডারটা একটা বড় পদক্ষেপ, তাও আবার বাড়ির ছেলেকে। কোনো তো বিশেষ একটা কারণ থাকবেই। পাগল পাগল হয়ে গেছেন আপনারা। হ্যাঁ, এটা ঠিক যে আমার মা 2 নভেম্বর মারা গেছেন। ভরত দলভি আর মানসী দলভি 9 তারিখে দেখা করতে এসেছিল। হ্যাঁ, এসেছিলেন, কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই। বলুন। ভরতের মতো ভালো বাবা আপনারা কোথাও খুঁজে পাবেন না। সাধনা হলো ওর সব থেকে বড় মেয়ে, প্রথম সন্তান। ও খুব ভালোবাসে সাধনাকে। এই জন্যই তো সাধনাকে ওর দিদির বাড়ি থেকে ও নিজের কাছে ফিরিয়ে এনেছিল। ভিডিও এনেছিল মানে? মানে ও দ্বিতীয়বার বিয়ে করার পরে। তার মানে এই মানসী দলভি ভরতের দ্বিতীয় স্ত্রী? মানসী সাধনার মা নয়? হ্যাঁ, ওরই মা, কিন্তু ও ওকে শুধু জন্ম দেয়নি। ওর মা ছিল গায়ত্রী, যে 7 বছর আগে মারা গেছে। আর তারপর ভরত মানসীকে 3 বছর আগে বিয়ে করে। নিজেকে সামলাও ভরত, ভয় পেও না, একদম ভয় পেও না। যদি তুমি এরকম করতে থাকো তাহলে আমি কি করে সামলাবো বলো তো? ঘটনা কোথা থেকে কোথায় গড়াচ্ছে? যেদিকেই গড়াক, কিন্তু এখন আমাদের দুর্বল হলে চলবে না। কিন্তু মানুষে সাধনা কি বেঁচে আছে? প্লিজ ভরত, ওর ব্যাপারে আর ভেবো না তুমি। এখন পুলিশকে জবাবদিহি করতে হবে। আগে হ্যাঁ, এটা সত্যি যে আমি সাধনাকে জন্ম দিইনি। আর কুসুম আর রাহুলও আপনার নিজের সন্তান নয়, আপনার সঙ্গেও থাকে না। ভরতবাবুর দিদি সঙ্গীতা দেবীর সঙ্গে থাকে। আগে হ্যাঁ, এটাও সত্যি। কেন? কেন মানে? এই অ্যারেঞ্জমেন্ট কেন ভরতবাবু? আপনার সন্তান আপনার দিদির কাছে কেন থাকবে? কারণ ওর প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ও পুরোপুরি ভেঙে পড়েছিল, নিজেকে সামলাতে পারছিল না। তাহলে বাচ্চাদের কি করে সামলাবে? ব্যাস, তাই সঙ্গীতা দিদি ওদের 3 জনকে সাথে করে নিয়ে গেছিল। আর বিয়ের পর সবার আগে আমরা সাধনাকে বাড়ি নিয়ে আসি। ভরতবাবু, আপনার অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, তাহলে শুধু সাধনা কেন, অন্যদেরও সঙ্গে করে নিয়ে আসেননি কেন? 1 মিনিট, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার স্যার। কারো ব্যক্তিগত ব্যাপারেই কিন্তু আমাদের কোনো আগ্রহ নেই মানসী দেবী। কিন্তু কেস সলভ করার জন্য আমাদের কাছে কোনো কিছুই ব্যক্তিগত নয়। ভরতবাবু, আমি আবার আপনাকে বলছি, শুধু সাধনা কেন, বাকি দুজনকেও সঙ্গে আনলেন না কেন? আচ্ছা, এতে কি যায় আসে বলুন তো? যায় আসে, সাধনার উপর এর প্রভাব পড়েছে। শুধু সাধনাকে আপনার দিদি ওখান থেকে নিয়ে এলেন, আর এখন সে নিখোঁজ। আপনারা এইভাবে কি সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন স্যার? সাধনা আমার বড় মেয়ে। সাধনার সাথে মানুষের একটা সম্পর্ক গড়ে ওঠা দরকার ছিল। দুজনের সুসম্পর্ক করতে চেয়েছিলাম। মেনে নিয়েছিল, ভালো সম্পর্ক কি হয়েছিল। বলতে চাইছেন আপনি স্যার? আমি বলেছিলাম বলে, আমি জোর করেছিলাম বলে তাই ও সাধনাকে বাড়িতে এনেছিল। আর আমি বিয়ের আগে এই 3 জনের সম্পর্কেই জানতাম, আর বিয়ের আগে আমি এই 3 জনকে আপন করে নিয়েছিলাম। তাহলে বাকি দুজনকে বাড়িতে নিয়ে এলেন না কেন? কারণ আমরা বাচ্চাদের সময় দিতে চেয়েছিলাম। আমরা চাইনি যে ওরা এটা ভাবুক যে ওদের মায়ের জায়গা অন্য কেউ নিয়ে নিয়েছে। সাধনা বড় ছিল, তাই প্রথমে আমরা ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। যদি সাধনা আমাকে মা বলে মেনে নিত, তাহলে বাকি দুজনও আমাকে মা বলে মেনে নিত। তার সাধনা কি আপনাকে মা বলে মেনেছিল? আগে হ্যাঁ, মেনেছিল। আপনাকে জিজ্ঞেস করছি ভরতবাবু, সাধনা কি ওর সৎমাকে মন থেকে মেনে নিয়েছিল? অনেক হয়েছে স্যার, অনেক হয়েছে।
আপনি আমাদের ব্যক্তিগত সমস্যা তুলে সেটাকে সাধনার কেসের সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন। সাধনা মেনে নিয়েছিল মানসীকে, মা বলে ডাকতো ওকে। শুনেছেন আপনি? এবার বিশ্বাস হয়েছে তো? আপনি আমাদের ব্যক্তিগত জীবনে নাক না গলিয়ে, আমাদের সন্দেহ না করে, নিজের সময় নষ্ট না করে সাধনাকে খুঁজে বার করার চেষ্টা করুন। কি করছিলে তুমি ভরত? তুমি কি বোবা হয়ে গিয়েছিলে? তুমি কোনো কথাই বলছিলে না। পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তুমি ভেঙে পড়েছো। এরম ভাবে চলবে না ভরত। দয়া করে মনে সাহস রাখো, বুঝেছো? মানসী, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে যে সাধনা বেঁচে আছে। একটা কথা মনে রাখবে ভরত, সাধনার খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যদিও সত্যি মরে থাকে তবুও। স্যার আই থিঙ্ক বাড়িতেই কিছু হয়েছিল। হ্যাঁ, কিন্তু কার বাড়িতে, রবির না সাধনা? 9 তারিখে ভরত দলবির বাড়ির ঘটনার ব্যাপারে আমি যেটুকু জেনেছি, ভরত দলবি আর তার ওয়াইফ মানসী যে বয়ান দিয়েছে ওই দুটো তো ম্যাচ করছে। স্যার এই ভরত আর মানসী হয়তো এরা মিথ্যে কথা বলছে, এমন মিথ্যে যা সত্যি ভাবছি। তাহলে কি রবির ফ্যামিলিও মিথ্যে বলছে? ওর ছোটবেলার 4 বন্ধু ওরাও মিথ্যে বলছে? যদি রবি আর সাধনার কেসটা রোমিও জুলিয়েট টাইপের হয়, দুজনেই দুজনকে ভালোবাসে, দুজনের পরিবারে কোনো সমস্যা নেই, তাহলে ওদের এরকম করার কোনো সূত্র তো আমরা পাবো। শুধুমাত্র সূত্র বলতে আমাদের কাছে একটা ফোন কল ওই বিল্ডার বিক্রম বর্তককে, কিন্তু এটা যথেষ্ট নয়। তাহলে দুজন কোথায় গেল সোলাপুর থেকে? আর সাধনাকে শুধু ওই ফুলওলা দেখেছিল, আর কেউ নয়। বল গুরু, আবার নতুন কি খবর আনলি তুই? দারুণ খবর স্যার। বল। পুরন্দরপুর থেকে রিটার্ন টিকিট। আপনাদের সাধনাকে সোলাপুরে দেখা গেছে। কি? কখন দেখা গেছে? কে দেখেছে? দেখ গুরু, তুই এটা বলিস না যে যে দেখেছে তার কখন দেখেছে সেটা মনে নেই। সরি ম্যাডাম, এই লোকটারও ঠিক করে মনে নেই যে ও কবে দেখেছে। হ্যাঁ, তবে দেখেছে শিওর। সেটাকে? এই সম্ভাজি কলোনির পাশে একটা পান্নালা আছে। আরে আমি তো তোর ছেলেদের বলেছিলাম যে এই মেয়েটাকে আমি আমাদের এখানে দেখেছি। আর দেখার কতদিন পর বলেছিস তুই? আরে যখন ও জিজ্ঞাসা করেছে তখনই বলেছি। আমি কি কাগজ পড়ি নাকি? আমি কি করে জানবো যে এই মেয়েটা নিখোঁজ হয়েছে? আচ্ছা, কবে দেখেছিলি? সেটা তো মনে নেই, কিন্তু দুপুর বেলার দিকে আমার সামনে দিয়ে ও জোরে জোরে হেঁটে চলে গেল। সাধনাকে প্রথম দেখা যায় পুরন্দরপুরে, তারপর এখানে, কিন্তু রবিকে দেখা যায়নি। স্যার এটাও হতে পারে যে এই দুটো কেসের মধ্যে কানেকশনই নেই। এটা ছাড়া যে রবি আর সাধনা একই টিউশন ক্লাসে যেত, দুজন বন্ধু ছিল আর ফোনে কথা বলতো। স্যার আমার মনে হয় আমরা আমাদের পুরনো কেসের অনুভব অনুযায়ী এই দুটো কেসকেও লাভ স্টোরির ছাঁচে ফেলছি। স্যার ভেবে দেখুন, এই মেয়েটাকে দেখা গেছে পুরন্দরপুরে, যেখানে ওর পিসমশাই থাকে, সঞ্জয় ঘটে। আর এই সোলাপুরে ওর নিজের ফ্যামিলি থাকে। কি বলতে চাইছিস গুরু? আমি বলতে চাইছি স্যার যে সোলাপুরে সাম্বাজি কলোনিতে সাধনার পিসি থাকে, সঙ্গীতা খোটে, যার সাথে সাধনার ছোট 2 ভাই বোন কুসুম আর রাহুল থাকে। যাই হোক না কেন, এই তালভি আর খোটে পরিবারের মধ্যে কিছু তো খুঁত আছে। ভরত, ওখানে কি করছো? সাধনা, আমি সাধনাকে আবার দেখলাম। কি? হ্যাঁ, ওই ওখানে একলা দাঁড়িয়েছিল, আমাদেরকে তাকিয়েছিল। ভরত, সাধনাকে কেউ বর্দির বাড়ির ওখানে দেখেছে। পুলিশ পুলিশ সঙ্গীতা দিদির বাড়ি তল্লাশি নিচ্ছে। আরে আরে কি করছেন কি আপনারা? আমি জিজ্ঞেস করছি আপনারা কি করছেন? আরে এসব আপনারা কি করছেন? আরে আরে এটা তো কুসুমের জামা। আপনাদের কি মনে হয় যে সাধনাকে আমি এখানে লুকিয়ে রেখেছি আর আমার ভাই ওখানে মিথ্যে গল্প বলছে, সাধনা নিখোঁজ হওয়ার ভান করছে? সঙ্গীতা দেবী, সাধনাকে আপনার বাড়ির কাছাকাছি দেখা গেছে। তাহলে ও কোথায়?
আপনাদের কি মনে হয় যে সাধনা নিখোঁজ হওয়ার পেছনে আমার হাত রয়েছে? বাবা কুসুম, রাহুল, তোমাদের সাধনা দিদি এখানে এসেছিল? না না স্যার। গণেশ, যদি সাধনা এখানে আসতো তাহলে আগেই আপনাদেরকে জানিয়ে দিতাম। কি ভাবছেনটা কি যে এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমি মিথ্যে গল্প শিখিয়ে রেখেছি? ওইদিকে সাধনা আর রবি সিন্ধিকে যে ভুল বুঝিয়েছিল বিক্রম ভট্ট, সে তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ওকে তো আপনাদের ধরার ক্ষমতাই নেই। ওনার কথা আপনাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি এই কেসের সাথে কোনোভাবেই যুক্ত নন। সঙ্গীতা দেবী, সাধনার সৎমা মানুষই ওকে কি বিরক্ত করতো? এবারে আপনারা মন গড়া কাহিনী বানাচ্ছেন। বাবু কুসুম, রাহুল, ভালো করে মনে করো, হ্যাঁ? আর ভয় না পেয়ে সত্যি কথা বলো। তোমাদের সাধনা দিদি তোমাদেরকে কি কখনো এমন কিছু বলেছিল যে ওই বাড়িতে ওর সাথে খারাপ কিছু হচ্ছিল? না ম্যাম। সাধনা নিখোঁজ হয়ে গেছে আর ওর জীবনের আর সম্মানের ঝুঁকি রয়েছে, আর আপনারা এখানে এই বাচ্চাদের সঙ্গে কথা বলে অযথা সময় নষ্টেন। আরে এবার কি বডিটা জল থেকে বার করে চেক করব, তারপর সবাইকে বলি ওখানে লাশ পড়ে আছে, ও আর বেঁচে নেই? তোর কি এসব কি মনে হচ্ছে? হ্যাঁ, আরে ওখানে তো ভরতদা সাধনাকে দেখতে পাচ্ছে, ওনার তো মাথাটাই খারাপ হয়ে গেছে। আরে দাদা, আমি যখন ওর লাশটাকে তুলে নিয়ে যাচ্ছিলাম তখন ওর তো কোনো রকম সাড়া শব্দও পাইনি, আর নড়ছিলও না। মনে হচ্ছিল কোনো একটা ভারী পাথর তুলে নিয়ে যাচ্ছি আমি। ও নিশ্চিত মরে গেছিল দাদা। কিন্তু ও মরে গিয়েছিল তো? আরে কতবার বলবো যে হ্যাঁ ও মরে গেছিল। আমি যখন ওর লাশটা জলের মধ্যে ফেললাম ঠিক পাথরের মতো নিচে ডুবে গেল, আর একটু ছটপটও করেনি ও। বেঁচে থাকার কোনো চান্সই নেই দাদা। ধরুন গলা টেপার পরও যদি ও বেঁচে থাকতো অথবা অজ্ঞান হয়ে থাকতো, তাহলে জলে ডোবার পরে নিশ্চয়ই মরে গেছে। আমি ওকে দেখতে পাচ্ছি কেন? আপনার মনের ভুল, আপনার মনের ভুল হচ্ছে দাদা। এটা তো আমিও বলছি, এটা তোমার মনের ভুল। আর যদি ওকে এখন কেউ এখানে কলোনিতে দেখেও থাকে না, সেটা সেটা অনেক আগে ওকে দেখেছে। সাধনা সঙ্গীতা পিসির বাড়িতে প্রায় যেত। আর এটাও হতে পারে সঞ্জয় দা সাধনাকে ওখানে কোথাও বাইরে নিয়ে গেছিল 8 তারিখে। সেই সময় হয়তো কেউ দেখেছে। সঞ্জয় দাকে জিজ্ঞেস করেছেন? শেষ পর্যন্ত আমাকে তো ফোন করলে তুমি, কিন্তু তুমি এটা জিজ্ঞেস করলে না আমি কেন চুপ করে আছি। সঞ্জয়, যেটা হয়ে গেছে সেটা বাদ দাও। আর যেটা হয়েছে সেটা, যেটা তুমি আর তোমার ভাই দুজনে মিলে করেছো সেইটা। তোমাদের সাথে সাথে তোমরা দুজনে আমাকেও বিপদে ফেলে দিয়েছো। জানো যে পুলিশ এখনো পর্যন্ত আমাকে 2 বার জিজ্ঞাসাবাদ করেছে। যেভাবেই হোক এখন আমি পুলিশকে সামলেছি। আর তুমি কি ভাবছো তোমাদের সত্যিটা কোনোদিনই কেউ জানতে পারবে না? এখন এসব কথা বলার সময় নয়। সাধনাকে কেউ একজন পুরন্দরপুর মার্কেটে দেখেছে। আচ্ছা, তুমি কি 8 তারিখে তোমার সঙ্গে ওকে বাইরে নিয়ে গিয়েছিলে, নাকি 8 তারিখের পরে ওকে কেউ দেখেছে? হ্যাঁ, আমি 8 তারিখে ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। ওখানকার একটা ভেন্ডারের সাথে আমার কাজ ছিল। তারপর সাধনাকে মার্কেটে একটা কোণে দাঁড়াতে বলেছিলাম। সাধনা, তুই এখানে 10 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কোথাও যাবি না। ভাগ্য ভালো যে যেই দেখে থাকুক শুধু সাধনাকে দেখেছে, আমাকে নয়। তাও ভালো। তার মানে ভরত ওই যে সাধনাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছে আর ওর ডাক শুনতে পাচ্ছে, হয়তো ওর মনেরই ভুল। আর এই মনের ভুল এমনি এমনি হয় না, বুঝলে? ভয় থেকে হয়। যখন মানুষ নিজেকে অপরাধী বলে মনে করে, নিজের কৃতকর্মের জন্য ঘেন্না হয়। আর এই কৃতকর্মের জন্য ঘেন্না না সঙ্গীতা, সেটা সারা জীবন ধরে ভরতের মাথায় ভূত হয়ে নাচবে, বুঝলে? সেটা তোমার মাথাতেও আর আমার মাথাতেও নাচবে। বিষ্ণুবাবু, জয়ন্তবাবু, আপনারা ঠিকই বলছেন। আমাদের কাছে পোক্ত প্রমাণ নেই এটা প্রমাণ করার জন্য যে আপনাদের রবি মিসিং কেস আর সাধনার মিসিং কেসটা একে অপরের সঙ্গে যুক্ত। তাহলে আপনারা আমাদের রবিকে খোঁজার চেষ্টা করছেন না কেন? ওদিকে ওই বিক্রম বর্তক বারবার একই কথা বলছে আমাকে, যে ওর এই দুটো কেসের সঙ্গে কোনো রকম সম্পর্কই নেই। হয়তো উনি ঠিকই বলছেন। হয়তো ভরত দলভি আর মানসী দলভির এতে হাত রয়েছে, আর এরা দুজন মিলে বিক্রমবাবুকে ফাঁসানোর চেষ্টাও করছে। হ্যাঁ, তাহলে ভরতকেই তুলে নিয়ে আসুন, হাত পা ভেঙে দিন, ওর গলা টিপে ওর কাছ থেকে সত্যিটা বার করুন। এখানে বসে থেকে কি লাভ আমরা বলুন তো? একেবারেই বসে নেই বিষ্ণুবাবু। আমাদের লোকেরা ভরতবাবু আর তার লোকের ওপর নজর রাখছে। সঠিক সময় এলে সঠিক পদক্ষেপ নেবে। আপনাদের আরো একটা কথা বলতে চাই, আমাদের কাছে রবির কেসটা আর সাধনার কেসটা দুটোই সমান, আর দুজনকেই খোঁজা হবে।
রোহিত রোহিত, নন্দু কোথায় গেল? কি হয়েছে? কাজে আসেনি? না, আর ফোনও বন্ধ করে রেখে দিয়েছে। রোহিত, তুই তাড়াতাড়ি ওর বাড়ি যা। নন্দু, 9 তারিখে তোর মালিকের বাড়িতে কোনো চুরি হয়নি। না সাহেব, আমি যখন বাজার করে বাড়িতে ফিরলাম তখন দরজাটা আগে থেকেই খোলা ছিল। সব জিনিস ছড়ানো ছিটানো ছিল, আর সাধনা দিদিও বাড়িতে ছিল না। আরে এই তোতা পাখি, আমরা ওটা শুনতে চাই না যেটা তোকে শেখানো হয়েছে, সেটা শুনতে চাই যেটা হয়েছিল। 6 বছর ধরে তুই তো ওই বাড়ির বিশ্বস্ত চাকর। তোর সঙ্গে কারো কোনো ঝামেলা নেই, না 15 বছরের সাধনার সঙ্গে, না 16 বছরের রবির সঙ্গে। তাই যেটা সত্যি সেটাই বল। 7 তারিখে রবি সিন্ডে কি তোর মালিক ভরত দলভির বাড়ি এসেছিল? এমনটা নয় তো যে সাধনার উপর তোর কুনজর পড়েছিল? এ কি বলছেন সাহেব? কি কি বলছেন আপনি? ও তো আমার নিজের বোনের মতন। নন্দু, তুই কিন্তু বুঝতে পারছিস না তুই কিভাবে ফেসে যেতে পারিস। ম্যাডাম, আমি কেন ফাঁসবো? আমি তো কিছু করিনি। আমি তো শুধু তুই তো শুধু মিথ্যে বলেছিলিস চুরি হয়েছে। কোনো ব্যাপার না, এবার সত্যিটা বল। 7 তারিখে কি হয়েছিল সেটা বল, আর 9 তারিখে কি হয়েছিল বল। সাহেব, আমি শুধু সেটুকুই বলতে পারবো যেটুকু ঘটেছিল আমার সামনে। আর আমি তো সেটা বলেই দিয়েছি সাহেব। সাহেব, সত্যি বলছি, আমি রবি শিন্ডে বলে কাউকে চিনি না। আমি যখন বাজার করে বাড়ি ফিরলাম তখন দরজা আগে থেকেই খোলা ছিল, সবকিছু ছড়ানো ছেটানো ছিল, আর সাধনা দিদিও বাড়িতে ছিল না। ওং ভজে বিশ্বে সুন্দরং সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তরঞ্জং সদৈব রামদয়ম নমঃ। তোর মালিক ভরত দলভি সাধনা আর রবিকে লুকিয়ে রেখেছে নাকি মেরেই ফেলেছে? সত্যি বল নন্দু, সত্যিটা কি? এই বিক্রম বর্তকের ব্যাপারটা তোর মালিক ইচ্ছে করে তুলেছিল তো, নিজের শত্রুকে ফাঁসানোর জন্য। এটা তুই ভাবিস না তুই নাটক করে এখান থেকে বেরিয়ে যাবি, তাতে তুই ফেসে যাবি আর ফাঁসিটাও কিন্তু তোরই হবে। আরে ম্যাডাম, আমি কেন ফাঁসবো? আর আমার কেন ফাঁসি হবে? আমি তো কিছুই করিনি। তাহলে যে করেছে তার নামটা বল, কে? সাধনার সৎমা মানসী? আমাদের বৌদুমণি তো একেবারে ওর নিজের মায়ের মতো ছিল। কত টাকা পেয়েছিস তুই ওদের থেকে যে এত বড় মিথ্যেটা এত সহজে বলতে পারছিস? দেখ নন্দু, আমরা জানি যে সাধনা বাড়ি থেকে পালায়নি, ওকে জোর করে লুকিয়ে রাখা হয়েছে। আর আমরা এটাও জানি যে ওখানে চুরিও হয়নি। তাই যেটা সত্যি সেটা বল নন্দু। সাহেব, হয়েছিল চুরি। কেন হলো, কি করে হলো, নাকি অন্য কিছু হয়েছিল, আমি কিচ্ছু জানি না সাহেব। যে জানে তার নামটা বল নন্দু। কার নাম বলবো বলুন তো ম্যাডাম? আমি কাউকে চিনি না, আমি কিচ্ছু করিনি। আমি যখন বাড়িতে এলাম তখন দরজাটা আগে থেকেই খোলা ছিল, সব জিনিসপত্র ছড়ানো ছিটানো, আর সাধনা দিদিও বাড়িতে ছিল না। এটাই সত্যি, আমি আর কিচ্ছু জানি না সাহেব। বৌদি, বৌদি, নন্দুকে পুলিশ ধরে নিয়ে গেছে। হে ভগবান! দিদি, আমি মঙ্গেশকে ওর বাড়ির সামনে রেখে এসেছি। শুনছো? নন্দুকে পুলিশ তুলে নিয়ে গেছে। সবকিছু বলে দিয়েছ? হ্যাঁ, তাহলে কি সব শেষ? এরকম বলো না তুমি। যেটা ভাববে সেটাই হবে। ভালো ভাববো, ভালোই হবে তাহলে। ওকে কি খুব মেরেছে? জানি না, এখনো তো ওখানেই আছে। সব ভালো হবে। গুরু এই নন্দুর ওপর থেকে নজর সরাবি না। বুঝে গেছি স্যার, ছায়ার মতো ফলো করব 24 ঘন্টা। তোমরা নিজেদেরকে একটু সামলাও। নন্দু কখনোই কাউকে কিচ্ছু বলবে না। এসব করা কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল এইসব করা? তুই আমাকে জিজ্ঞেস করছিস যে এসব করার দরকার ছিল কিনা? তুই নিজেকে জিজ্ঞেস কর, ভুলে গেছিস তখন তোর কেমন লাগছিল? হ্যাঁ, তখন আমার মাথাটা খুব গরম হয়ে গেছে। শান্ত হ আর নিজেকে একটু সামলা। স্যার, কিছু একটা গন্ডগোল হয়েছে, খুব বড়সড় গন্ডগোল। দেখ গুরু, এখন বলিস না যে নন্দু পালিয়েছে। স্যার, পালিয়েছে কিনা সেটা বলতে পারবো না। কালও থানা থেকে বাড়ি যাবে বলে বেরিয়েছিল, কিন্তু বাড়ি পৌঁছায়নি। আর আজ সকালবেলা ভরত দলবির বাড়িতেও যায়নি কাজে। তাহলে কোথায় গেছে? ও তো নিজের থেকে কিছু করছে না, পালানোর তো চান্সই নেই। আমার মনে হয় এই ভরত দলবি আর ওর পুরো ফ্যামিলি এই ব্যাপারটার পেছনে রয়েছে। নন্দু তো কালকে কাজেই আসেনি, আর আজও আসেনি। কাল সন্ধ্যে থেকে তো আমরাও ওকে খোঁজার চেষ্টা করছি। কাল সন্ধে পর্যন্ত নন্দু তো এখানে এটা ছিল। তো আপনারা জানবেন যে নন্দু কোথায়, আমাদের কেন জিজ্ঞেস করছেন? কেননা এই সব আপনারা করেছেন। এখন আমাদের দোষ দিচ্ছেন? আমরা তো এখন ভাবছি যে এসব কাজ আবার নন্দু করেনি তো। শোন ভরত, পুলিশ নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করতে আসবে, তোকে প্রশ্ন করবে। একটাই পথ, সমস্ত দোষ নন্দুর ঘাড়ে চাপিয়ে দি। বল, কি বলবি পুলিশকে? বলে দেবো যা হোক কিছু। কি বলবি তুমি ওদের? দিদি,
আমার পুলিশের থেকে একে বেশি ভয় লাগছে। কখন ভেঙে পড়বে, কখন সবকিছু স্বীকার করবে, কিচ্ছু ভরসা নেই এর। আর কত দিদি, আর কবে শান্তি পাবি তুই? এই সব কিছু কি আমি নিজের জন্য করছি? তুই কি করতে চাইছিস? পুলিশকে সত্যি বলতে চাইছিস? যা বলে দে। নন্দু দোষ স্বীকার করেছে? ও কিছু বলেছে আপনাদের? নন্দুকে আমরা একটা নতুন নাম দিয়েছি, তোতা পাখি, কথা বলা পাখি। আর সে সেটাই বলে, তাকে যা শেখানো হয়। কিন্তু নন্দু অন্যের তোতা হলেও একটা মানুষ, তার মন আছে, বুদ্ধি আছে, সে যে কোনো সময় সব বলে দিতে পারে। কিন্তু এখন নন্দু বলার জন্য নেই, সে নিখোঁজ। নন্দু কোথায় মানসী দেবী? এখন নন্দু উধাও হয়ে যাওয়াটা আমাদের উপর চাপাচ্ছেন। আমরা মেয়ের জন্য দুশ্চিন্তা করছি, ওর কথা আমরা ভাবছি, আর আপনারা এইসব বলছেন যে নন্দুকে আমরা কিছু করেছি। স্যার, আমরা এই ট্রান্সপোর্ট অফিসটা চালাই, আমরা বাড়ির খবর কিভাবে রাখবো স্যার? আপনারা নন্দুকে জিজ্ঞাসাবাদ করলেন, আরো গায়েব হয়ে গেল। আপনারা এখন আমাদের জিজ্ঞাসাবাদ করছেন? স্যার, পুরো অফিস খুঁজে দেখলাম, নন্দু এখানে নেই। ম্যাম, ও যখন এখানে ছিলই না তখন পাবেন কি করে? তাহলে নন্দু কোথায়? কোথায় লুকিয়েছিস ওকে? আমরা কেন লুকিয়ে রাখবো ওকে? মানে ডিরেক্টলি মার্ডার? ওকে মেরে দিলে তোমরা? ম্যাম, আমাদের দেখে কি সেরকম মনে হয়? স্যার, আমাদের যদি সেরকম কিছু করার থাকতো তো কেন এখানে গাধার মতন খাটতাম, লাখ টাকা সুপারি নিতাম, রংবাজি করে ডন হতাম? আমরা তো এটাও জানি না যে আপনারা নন্দুকে কেন তুলেছিলেন। আমার তো মনে হয় যে এই সব কিছুর পিছনে নন্দুরই হাত আছে, কারণ সাধনা নিখোঁজ হওয়ার খবরটা নন্দুই দাদাকে ফোন করে বলেছিল। আর আপনারা যখন ওকে জিজ্ঞাসাবাদ করলেন তখন ও নিজেই নিখোঁজ হয়ে গেল। যতক্ষণ এরা নন্দুকে না পাচ্ছে ততক্ষণ এরা চুপ করে থাকবে না। আরে আমি কিছু বলছি তো, যতক্ষণ এরা নন্দুকে পাবে না ততক্ষণ এরা চুপ করে থাকবে না। তো এখন কি করব? শেষ করি দে নন্দুকে, আর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি পারিস মেরে ফেলো। কি বলছো কি তুমি? কিচ্ছু বলবি না, যা বলছি তাই কর। আমি সবার ব্যাপারেই ভাবছি ভরত। যদি নন্দুকে বাঁচিয়ে রেখে লুকিয়ে রাখি সেটা আমাদের জন্য বিপদ হতে পারে। আর ও যদি পুলিশের হাতে পড়ে যায় না, তাহলে পুলিশ ওকে এমন মার মারবে যে ওর বাবাও সত্যিটা বলে দেবে। আমাদের গল্প শেষ হয়ে যাবে। হ্যালো দাদা, আমি রোহিত বলছি। আমি কেন ল্যান্ডলাইনে ফোন করছি আপনি বুঝতে পারছেন তো? কেন রোহিত? তার কারণ আমাদের পুলিশ সন্দেহ করছে। আমার আর মঙ্গেশের উপরে পুলিশ নজর রাখছে। হয়তো পুলিশ আমাদের মোবাইল ফোন ট্যাপ করছে। সেই জন্য রোহিত, এক্ষুনি নন্দুকে মেরে ওকে পুঁতে ফেল। কিভাবে দাদা, কিভাবে? বাইরে কে যে পুলিশ আর কে যে পুলিশের লোক নয় সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু ওদের লোক আমাদের উপরে নজর রাখছে। দাদা দাদা আমার কথাটা শুনুন, এখন কিছু করতে গেলে বিপদ হবে। সব থেকে বড় বিপদ নন্দুকে বাঁচিয়ে রাখা, সব থেকে বড় বিপদ। দাদা আমি বলছিলাম যে 2-1 দিন যেতে দিন প্লিজ। আর তার আগে যদি পুলিশ ওকে খুঁজে বার করে তাহলে আমাদের খেলা শেষ। কিন্তু দাদা, নন্দু যখন থানা থেকে বেরিয়েছিল তখন মঙ্গেশের সাথে ওর দেখা হয়। তখনই যদি আপনি বলতেন না, তাহলে সেই সময় আমি ওকে শেষ করে দিতাম। এখন অনেক লেট হয়ে গেছে দাদা। লেট ফেট কিছু নয়, কিছু কর রোহিত, কিছু কর। চলুন চলুন, ভয় পাওয়ার কিছু নেই ঠাকুরমশাই। যা হয়েছে সেগুলো সব সত্যি সত্যি বলে দেবেন। ভরতবাবুর ওখানে কালকে পুজো ছিল স্যার, তাই আমাকে কালকে ওখানে ডেকেছিল। কেন? ভরতবাবু আসলে একটু শান্তি চাইছিলেন, তাই শান্তিযজ্ঞ করিয়েছিলেন। যোগ্য কেন? আমি জিজ্ঞেস করেছিলাম যে আসল কষ্টটা কি, তাহলে আমি সেই অনুযায়ী পুজো করব। তো কি বললেন? ভরতবাবু খুব খারাপ খারাপ স্বপ্ন দেখছিলেন, এরকমটাই আমায় বলেছিলেন। আর সেই দুঃস্বপ্নগুলোকে দূর করার জন্য ভরত দলভি নিজের বাড়িতে যজ্ঞ আর শান্তি পুজো করালো। হ্যাঁ স্যার, আর আমি বারবার জিজ্ঞেস করেছিলাম যে কি ধরনের খারাপ স্বপ্ন, উনি কোনো উত্তরই দিলেন না। দেখুন ঠাকুর মশাই, আমার ভাইয়ের মনে হয় যে বাড়িতে কোনো প্রেতাত্মা আছে। প্রেতাত্মা? দেখুন, আমাকে সমস্ত বিষয়টা খুলে বলুন তো, যাতে সেই অনুযায়ী আমি পুজো করতে পারি। এগুলো সবই ওর মনের ভুল, আর কিছুই নয়। আপনি বেশি ভাববেন না, শুধু এই বাড়ির জন্য কোনো একটা পুজো বা যজ্ঞ করুন। সব থেকে বেশি শান্তির প্রয়োজন ওর মাথার। তারপর আমিও বেশি কথা না বাড়িয়ে ওনাদের কথা মতো শান্তিযজ্ঞ করেছিলাম। স্যার, এইসব প্রেতাত্মা টেতাত্মা সব মিথ্যে। এই যে ভুলভাল দেখছেন না ভরত দলভি, ও যে ভুল কাজটা করেছে তার জন্য হয়তো পস্তাচ্ছে, ভয় পাচ্ছে ও। স্যার, স্বামী স্ত্রী দুজনকে জেরা করি, সব বলে দেবে। হয়তো নাও বলতে পারে। আমার মনে হচ্ছে এরা খুব ধুরন্ধর ফ্যামিলি। এতদিন ধরে অভিনয় করছিল, আমাদের কাছে সব লুকিয়েছিল। তবে একটা ব্যাপার পরিষ্কার, সাধনা তালভি আর রবি শিন্ডে এই দুটো কেসে কানেক্টেড। যারা এতদিন ধরে কৌশলে একটা রহস্য লুকিয়ে রাখতে পারে, তারা 7 আর 9 তারিখের মধ্যে প্ল্যানিংটাও করতে পারে। হ্যাঁ জাবেদ বল। গুরুভাই,
এ রোহিত বেটা তো দেখছি হেভি শিয়ানা, আমাকে টুপি পরিয়ে দিল। ব্যাপারটা কি সেটা বল। ও ট্রান্সপোর্ট অফিস থেকে বেরোলো, আমি ওর পিছু পিছু বেরোলাম। ও হয়তো আগে থেকে জানতে পেরে গেছিল আমি ওকে ফলো করছি, মালটা ধোকা দিয়ে পালিয়ে গেল। ও ধাবাতে গিয়ে ঢুকলো, তারপর আমি ওর জন্য বাইরে অপেক্ষা করেই যাচ্ছি, কিন্তু ও বেরোলোই না। ওর গাড়ি এখানে পড়ে আছে, নিশ্চয়ই ও পেছন থেকে পালিয়েছে। আমার মনে হচ্ছে ও সেখানেই গেছে যেখানে নন্দুকে লুকিয়ে রেখেছে। আমার মনে হয় দলভি পরিবারই ওদের মেয়ের সাথে কিছু একটা করেছে, আর হয়তো রবি সিন্ডের সাথেও। সেটা মনে হয় নন্দু জানতো, তাই ওকে রাস্তা থেকে সরানোর নিশ্চয়ই চেষ্টা করবে। তুলে আনো ভরত, তার দিদি সঙ্গীতা আর তার স্ত্রী মানসীকে। মঙ্গেশকেও আনো। এখন আমাদের চাকর কোথায় গেল সেটা নিয়ে এখন আমাদের বিরক্ত করবেন? এটা ঠিক করছেন না স্যার, এসব চলবে না। কিন্তু আমি তো কিছুই জানি না, আপনি কেন আমাকে নিয়ে যাচ্ছেন? কি জানতে চান? রোহিতদা, রোহিতদা আমাকে এখান থেকে পালিয়ে যেতে দাও। মায়ের দিব্যি, কাউকে কিচ্ছু বলবো না। এর জন্যই তো আমি এখানে এসেছি, তোকে দূরে পাঠাবার জন্য, যেখান থেকে তুই আর কোনোদিনই ফিরবি না। নন্দু, তোকে মরতেই হবে। নন্দু, আরে কে আছো? বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। কে আছে এখানে? কে আছো? আরে বাঁচাও, বাঁচাও। দেখুন, আপনি জোর করে যেটা আমাদের দিয়ে বলাতে চাইছেন আমরা কখনোই বলবো না। নন্দু তো আপনাদের কাছেই ছিল, আপনাদের হাতের মুঠোয়। আপনি আমাদের কেন জিজ্ঞাসা করছেন ও কোথায়? আমি বলছি নন্দু কোথায়? ও সেখানেই আছে তো, যেখানে রোহিত গেছে নন্দুকে খুন করতে। ভরত, আর একটা খুন, মানে আরো একটা প্রেতাত্মা জ্বালাবে। এত ভার সহ্য করতে পারবে না তুমি। তাই বলছি চটপট বলে দাও, নন্দু কোথায় রয়েছে, রোহিত কোথায় গেছে ওকে খুন করতে। আর তোমরা একটা কথা মনে রেখো, এবারে কোনো যজ্ঞ বা শান্তি পুজো হবে না কিন্তু। এবার তোমাদেরকে লাঠি পুজো করা হবে তিনজনকে। মারো আমাকে, মারো, যত খুশি আমাকে মেরে নাও। আমি তো কিছু জানি না, আমি কি বলবো? তুই জানিস মঙ্গেশ, তুই সব জানিস। সাহেব, সাহেব, নন্দুর খবর এসছে, সূর্য স্যার ফোন করেছেন। হ্যাঁ, কি খবর বলো? নন্দুর খোঁজ পাওয়া গেল? হ্যাঁ, এখানে সোলাপুরের কাছে জমির মধ্যে পেলাম। রোহিত ওকে ছুরি দিয়ে মারবার জন্য দৌড়চ্ছিল, আর জমিতে কাজ করা কিছু মজুররা ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু রোহিত পালিয়েছে। মনে হয় রবি আর সাধনার গল্পের জট এবার খুলবে। আমরা নন্দুকে কিছুই বলবো না, বরং নন্দুই আমাদের পুরো গল্পটা বলে দেবে। কিন্তু ও তখন রাজি হলো যখন রোহিত ওকে অ্যাটাক করলো, আর ও বুঝতে পারলো রোহিত ওকে খুন করতে চায় আপনাদের কথায়। মা, আমি একটু বাইরে যাচ্ছি। ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। রবি সিন্ডে আর সাধনা দালভি ভরত দালভির বাড়িতে দেখা করার প্ল্যানটা কবে করেছিল সেটা কেউ জানে না, হয়তো আর কেউই জানতে পারবে না। কিন্তু এটা সত্যি যে দুজনে ভরত দালভির বাড়িতে দেখা করেছিল 7 তারিখে। সাধনা এটা জানতো যে তার বাবা আর মা সেদিন 6:30টার আগে বাড়িতে ফিরবে না। সাধনা আর রবি মিলে হয়তো প্ল্যানটা করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হলো সেটা ওরা ভাবতেও পারেনি। সাধনা দিদি, সাধনা দিদি, সাধনা দিদি, সাধনা দিদি, দরজাটা খোলো।
সাধনা দিদিকে বিছানায় ওইভাবে দেখলাম একটা ছেলের সাথে। বাবুকে বলা তো আমার কর্তব্য ছিল। কি বলছিস নন্দু? সত্যি বলছি বাবু, আমি আমার নিজের চোখে দেখেছি ওরা দুজন ভিতরে কি যে বলি বিছানায় একসাথে। বাবু বাবু দরজা চাবি তো খুলতে পারছি না, ভিতর থেকে আটকানো। নন্দু তুই সত্যি বলছিস তো? হ্যাঁ বৌদি। এখন ঠিক আছে, ক্ষমা চাইছে ও। দাদা, ও অজ্ঞান হয়ে গেছে। কে এটা? ওর নাম রবি। বলছে ও নাকি ওর টিউশন ক্লাসে পড়ে। ওকে এখান থেকে নিয়ে যা, নিয়ে কোনো রাস্তার ধারে ফেলে দে, আমার চোখের সামনে থেকে সরিয়ে দে। ওকে তোর চোখের সামনে থেকে সরালে কিন্তু বাকি লোকের নজর এড়াবে না। ওর জ্ঞান ফিরলে কিন্তু ও বাকিদের সামনে মুখ খুলতে পারে, এই গান গাইতে পারে যে ও ভরদ্দলভীর মেয়ের সাথে শুয়েছিল, তা ওর বাড়িতে। সাধনা বলছে সেরকম কোনো সম্পর্কই নেই ওদের মধ্যে। কোনো সম্পর্ক নেই? তাহলে এটা কি? দুটো থাপ্পড় মারতেই সত্যিটা বলে দিল। এই সব ওর দিক থেকে শুরু হয়েছে দিদি, কারণ ছেলেটাকেও পছন্দ করত। ওর ইচ্ছে ছিল, ওই ডেকেছে ওকে। তারপরে এই নোংরা কাজ। তাহলে তো ওই ছেলেটা আমাদের জন্য আরো বিপদ। ও তো আমাদের সকলকেই বদনাম করে দেবে, সাধনাকে, তোকে, আমাকে। আর আত্মীয়দের কাছে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে ভরত। তাহলে আমরা কি করব দিদি, কি করব? আমাদের মেয়েটাই নির্লজ্জ, ওই ছেলেটাও নির্লজ্জ, দুজনে মিলে এসব কি কাণ্ড করলো। এই ছেলেটা বলে দেবে, এ বাইরে গিয়ে সবাইকে সব জানিয়ে দেবে। কিচ্ছু বলবে না, ও কিছুই বলবে না। আমি বলছিলাম যে ওকে শেষ করে দে। সঙ্গীতা দিদি, শেষ করে দে ওকে। হ্যালো, কে বলছেন? আরে বাবা, ফোনটা তুমি করেছো। তুমি বলো, তুমি কে? আপনার সঙ্গে একটা কাজ ছিল। এখানে সাইন করতে হবে? হ্যাঁ স্যার। আরে আপনার নামটা তো বলুন। আরে কে রে ভাই, কি বলছো? ঠিক নাম্বার ডায়াল করেছো তো? হ্যাঁ, 4490231112। হ্যাঁ, ঠিক নাম্বার ডায়াল করেছো। কে হয়তো ভুল নাম্বার দিয়েছে। কিন্তু আপনার নামটা তো বলুন। এই ফোন রাখ, কাজ করতে দে। 15 বছরের মেয়ে আমাদের, মাত্র 15 বছর, আর ওইভাবে বিছানাতে, গায়ে একটাও পোশাক ছিল না। সেটা দেখেই হাত পা ঠান্ডা হয়ে গেছিল। ওই ছেলেটা আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোই মিশিয়ে দিত স্যার। প্রথমে বংশমর্যাদার দোহাই দিয়ে রবি সিন্ডাকে খুন করালে, তারপর ভাবলে এক তীরে দুটো লক্ষ্য ভেদ করবে। তারপর তোমরা রবির ফোন থেকে বিক্রমকে ফোন করে ওকে ফাঁসালে। তোমরা একটুও দুঃখিত নয়, তোমরা রাগের বশে মাথা গরম করে খুনটা করে ফেলোনি, বরং অনেক ভেবে চিন্তে খুনটা করেছো। তোমরা খুব ধুরন্ধর অপরাধী, নৃশংস আর খুব চালাক। চল চল চল, তাড়াতাড়ি গাড়ি দিও, তাড়াতাড়ি।
সাধনাকে এটা বলিনি যে আমরা ওই ছেলেটাকে মেরে ফেলেছি? ওর ফোনটা কেড়ে নিয়ে ওকে পুরন্দরপুরে পাঠিয়ে দিই আমার জামাইবাবুর কাছে। সঙ্গীতা খোটে, তোমার স্বামী সঞ্জয় খোটেও কি এসবের সঙ্গে যুক্ত রয়েছে? না না, উনি এটা জানতেন না যে আমরা রবিকে মেরে ফেলেছি। উনি এটাও তো জানতেন না যে আমরা সাধনাকেও মেরে ফেলেছি। সাধনাকে কে আর কিভাবে মেরেছে সঙ্গীতা? ও খুব জেদ ধরেছিল, সোলাপুরে ফিরবেই, রবির সাথে দেখা করবে। আরে এই সাধনা তো এসে থেকেই রবির নাম জপ করছে, সোলাপুর যেতে চাইছে, সেই একই সুর ধরে আছে, রবি রবি রবি। ও একবার কথা বলতে চায় রবির সাথে। শোন ভরত, শোনো, বাচ্চা মেয়ে, বাচ্চারা তো জেদ করবেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জামাইবাবু, আমি মঙ্গেশকে বলে দিচ্ছি, ও গিয়ে ওকে নিয়ে আসবে। ওকে বলবেন রবির সাথে ওকে দেখা করিয়ে দেবো। দাদা, ওই রবির মিসিং কমপ্লেন করা হয়ে গেছে। আরে দাদা, আমাদের লাক তো খুবই ভালো যে ওরা এখনো আমাদের সঙ্গে কোনো কানেকশন জড়িনি। আর তুই তোর জামাইবাবুর সঙ্গে কি বলছিলি? যে তুই সাধনাকে এখানে ফিরিয়ে নিয়ে আসবি? ও ও এখানে আসলে আমাদের বিপদ হতে পারে। কিন্তু ও ওখানে খুবই ঝামেলা করছে, ও এখানে ফিরতে চায়। আরে এখানে ফিরেও তো ও ঝামেলাই করবে যখন ও এটা জানতে পারবে যে ওর নিজের বাবা ওর ভালোবাসাকে খুন করেছে। তাহলে আমি এখন কি করব বলো দিদি? না না, ও তো আমারই মেয়ে, এ সম্ভব না। আরে কুসুম আর রাহুলও তো তোরই ছেলে মেয়ে, তোর নিজের সন্তান তো। ওদের ব্যাপারে একবার ভাব ভরত। আর সাধনা যদি ফিরে আসে না, তাহলে ও নিশ্চয়ই ওর মুখ খুলবে, আর আমাদের সব কটাকে জেলে ঢুকতে হবে। আর এমনও হতে পারে যে আমাদের সবার ফাঁসি হয়ে গেল। আমি আমার ভুলটা বুঝতে পারছি, ওই ছেলেটাকে আমার মারা উচিত হয়নি, সাধনাকেও মারা উচিত হয়নি। খুনটাকে ভুল বলছো? দুটো বাচ্চা ছেলে মেয়েকে খুন করে? আর ভুলটা কখন স্বীকার করছো তুমি? একটা ধুরন্ধর প্ল্যান করার পর, বাড়িতে চুরি হওয়ার নাটক করে, বিক্রমকে ফাঁসিয়ে আর নন্দুকে মারার চেষ্টা করে। কোন অ্যাঙ্গেল থেকে তুমি পস্তাচ্ছ ভরত? রাগ হয়েছিল তো দুটো থাপ্পড় মেরে আমাদের কাছে রবিকে নিয়ে আসতে পারতো, আমরাই ওকে শাস্তি দিতাম। মেরে ফেলেছে আমার ভাইকে, সত্যি ওরা ওকে মেরে ফেলেছে। হ্যাঁ মনীষ, আসলে 7 তারিখে ওরা রবিকে মেরে ফেলেছিল। আরে ভুল তো বাচ্চারাই করে, আমাদের রবিও তো বাচ্চাই ছিল, আর ওদের মেয়েটাও তো বাচ্চা মেয়ে। ওরা ওদের মেয়ে সাধনাকেও খুন করেছে বিষ্ণুবাবু। কোথায় আছে আমাদের রবি? খুন করার পরে রবির দেহটা ওরা নদীতে ফেলে দেয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বডিটা এখনো ভেসে ওঠেনি। কিন্তু আমরা তল্লাশি চালাচ্ছি। সাধনাকেও খুন করার পর ওরা পুরন্দরপুরের একটা নদীতে ফেলে দিয়েছিল, তার বডিও খোঁজা হচ্ছে। এই অপরাধের সঙ্গে যুক্ত প্রত্যেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনাদের কতবার বলেছি যে এতে আমার হাত নেই, আমি কিছুই করিনি, কিন্তু আপনারা আমার এমন সর্বনাশ করলেন যেন আমি এই গল্পের মেন ভিলেন। বিক্রম বাবু, উই আর সরি, আমাদের বিভ্রান্ত করা হয়েছে, আমরা বুঝতে পারিনি আপনাকে ফাঁসানো হচ্ছে। যতক্ষণ রবির কি হয়েছে তার মা সেটা জানতো না, সে রবির ফেরার আশা নিয়ে বসেছিল। কিন্তু যখন সত্যিটা সামনে এলো, তখন গীতা সিন্ডে দুঃখের সমুদ্রে তলিয়ে গেল। আমাদের টিম দুটো নদীতেই তল্লাশি চালাচ্ছে, যেখানে রবি সিন্ডে আর সাধনা দলভির দেহগুলো ছুঁড়ে ফেলা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মৃতদেহগুলো এখনো খুঁজে পাওয়া যায়নি। সঞ্জয় খোটের এই ডাবল মার্ডার কেসে সরাসরি হাত না থাকলেও ও একটা গুরুতর অপরাধকে গোপন করার চেষ্টা করেছিল, আর সেটাও কিন্তু একটা গুরুতর অপরাধ। ঠিক একইভাবে নন্দুও তখনই মুখ খুলল যখন সে নিজে বিপদে পড়ল। তাকেও গ্রেপ্তার করা হয়েছে অপরাধ গোপন করার চার্জে।
ছোটরা তো ভুল করে, কিন্তু তাদের কাছে ভুলটা তখনই ভুল হয় যখন তারা বুঝতে পারে যে তারা ভুল করছে। এটা আমাদের বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ততক্ষণ পর্যন্ত অপরাধ স্বীকার করি না যতক্ষণ না সেই ভুলটা বুঝতে পারছি। রবি আর সাধনা 16 আর 15 বছর বয়সের, অল্প বয়স, যে সময় শরীরে হরমোন চেঞ্জের জন্য বিভিন্ন পরিবর্তন আসে। প্রায়শই এটা বলা হয় যে এই সময়ে ছেলে মেয়েদের কাউন্সেলিং করা উচিত, যাতে তারা সমস্যার সমাধান করতে পারে। আমাদের মনে হয় শুধু ছেলে মেয়েদেরই নয়, বরং আমাদের বড়দেরও বদলে যাওয়ার সময়ের সাথে তাল মেলানোর জন্য কাউন্সেলিং এর প্রয়োজন আছে। পুরনো ধ্যান, পুরনো ধারণা, রীতিনীতি সবসময় ঠিক হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এমন কোনো পাপ নেই যার প্রায়শ্চিত্ত হয় না, এমন কোনো অপরাধ নেই যেটা শোধরানো যায় না। গুরুতর অপরাধকেও ন্যায়দণ্ডে বিচার করা হয়, কিন্তু যখন কেউ হত্যা করে তখন তার পরিণতি সাধারণত ডেড এন্ড হয়। তারপর ন্যায়দণ্ডে যতই তাকে শোধরানোর চেষ্টা করা হোক, সে কখনোই আর ফিরে আসতে পারে না। আগামী এপিসোডে আবার দেখা হবে নতুন কেস নিয়ে ক্রাইম পেট্রোল সতর্কে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.